কোথায় আরে এই দেখ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনটা শুরু হলো সুন্দর একটা সকাল দিয়ে, যে সকালে কাজে যাবার ব্যস্ততা নেই, ইমেল চেক করারও প্রয়োজন নেই, ব্যাগ হাতে বাজার করতে কিংবা মাছের দোকানে দামাদামিও নেই অস্মরণীয় দাম্পত্যের দংশন কিংবা পরকীয় সম্পর্কের প্রমোশন। নগ্ন পায়ে মগ্ন হয়ে এক পা করে শিশির ভেজা ঘাসে পায়ের পাতা সিক্ত করতে করতে অনুভব করলাম কোলাহলহীন দূষণমুক্ত বিশ্বের সবথেকে ম্যানগ্রোভ ফরেস্টের পরিবেশকে। শুনলাম অজানা সেই পাখির ডাক আর তাদের ডানা ঝাপটানোর আওয়াজ। আমরা যারা শহরে থাকি তারা কখনো এইরকম পরিবেশ তো পাবো না, তাই এইরকম পরিবেশের টানে হয়তো বারবার পালিয়ে আসতে হবে ঘর ছেড়ে সবুজের টানে। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের সাইট সিনের উদ্দেশ্যে। আর এই যে দূরে দাঁড়িয়েছে আমাদের জলযান। আজকের আমাদের প্ল্যানে কোন কোন জায়গা আছে তা জেনে নিলাম ক্যাপ্টেন সাহেবের কাছে। আজকে প্রথম পর্বে আমরা দেখব সজনেখালি, সেখান থেকে আমরা গাইড নিয়ে সরকারি, তারপরে যাব আমাদের সেকেন্ড স্পট সুদর্ণখালিতে। সুদর্ণখালি দেখার পরে বিভিন্ন ছোট খাড়ি দিয়ে ঘুরতে আমরা যাব দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্প করে নিয়ে আমরা যাব আজকে আমাদের লাস্ট স্পট ঝড়খালি। সেখানে আমাদের টাইগার রেস্কিউ সেন্টার, সেখানে আমাদের দুটি বাঘ রাখা আছে, আমরা সবাই মিলে দেখে আবার বোটে ফিরে নিজের গন্তব্য জায়গায় ফিরে আসবো। সময় বলছে ঘড়ির কাঁটায় এখন সকাল 7:04, আর আমরা কিন্তু লঞ্চে উঠে গেলাম। লঞ্চে উঠতেই কিন্তু আমাদের প্রথমে কিন্তু প্রোভাইড করলো এরকম গরম গরম আদা দিয়ে রচা, আর সঙ্গে এরকম দুটো বিস্কুট। দ্বিতীয় দিনের শুরুতে আমরা লঞ্চে উঠে পড়েছি, যেই লঞ্চে করে আমরা গতকাল সফর করেছি এবং আজকেরও সফর করব। এখানকার সবই ভালো, কিন্তু রোদের তেজ কিন্তু মারাত্মক, বেশ গরম লাগছে। চলে আসলাম কিন্তু আমরা এখন আমাদের এই কিচেনে, যে কিচেনে এই মানুষগুলো কিন্তু কন্টিনিউয়াস খেটে চলেছে আমাদের জন্য। তারা রান্না করছে সকাল থেকে, তাও আবার এই গরমে, যে গরম আমরা সহ্য করতে পারছি না, কিন্তু সেই গরমে বসে কাজ করছে। এনাদেরকে জাস্ট স্যালুট। প্রথমেই আমাদের দেখানো হলো সজনেখালি ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি, আর এখানে যা যা আছে তা হলো। তো আমরা আছি এখন সজনেখালিতে পিছনের পুকুরটাতে কচ্ছপ আছে। আপনারাও আপনাদের লাইফে কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই কচ্ছপ কেউ দেখেনি। তার কারণ 1990 সালে এই প্রজাতির কচ্ছপ সারা পৃথিবীতে 22 ফিট ছিল। এই কচ্ছপের নাম, বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন, জুওলজিক্যাল নাম হচ্ছে বাটাকুর বাস্কা। এটা অ্যাকচুয়ালি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল, তা নিয়ে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে এখন সারা পৃথিবীতে এই কচ্ছপের সংখ্যা প্রায় 900-র কাছাকাছি। আমাদের গাইড বাবু সুজিত বাবুর কাছ থেকে আমরা জেনে নিই আমরা এই ওয়াচ টাওয়ারে কেন উঠব। সুন্দরবন একটা জলাভূমি, সেখানে কেবলমাত্র বোট নিয়ে বা লঞ্চ নিয়ে খাঁড়ি ভিজিট করা যায়, এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু কিছু ওয়াচ টাওয়ার বানিয়েছে, যেটাকে বাংলাতে নজর মিনার বলে। তো সেটা আমাদের জন্য একটা সংরক্ষিত বা প্রোটেক্ট জায়গা, যেখানে ট্যুরিস্ট তার সেফটি নিয়ে উপরে উঠলে প্রশস্ত ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাবেন, এবং সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, যেখানে অনেক সময় অ্যানিম্যালরা জল খেতে আসতে পারে, তো তখন তাদের দেখা মিলতে পারে। তো এই বন্যপ্রাণী দেখার জন্যই ওয়াচ টাওয়ার, এবং উপর থেকে অনেকটা প্রশস্ত ম্যানগ্রোভ দেখা। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে ক্যামেরা যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, তাহলে চারিপাশের দৃশ্য কিছুটা এইভাবে ক্যামেরায় ধরা পড়ে। আমাদের গাইড বাবু ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিলেন সুন্দরবন এলাকার বিস্তৃতি কোন এরিয়া, নদী নালার নাম ইত্যাদি। দর্শকদের অনেকেই হয়তো জানেন সুন্দরবন প্রায় 65% প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং বাকি 35% ভারতবর্ষে অন্তর্ভুক্ত। আর এখন বাম ধারটা বরাবরই জঙ্গল, আর ডান ধারটা কিন্তু লোকালয়, এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাম ধারটা পুরো জাল দেওয়া আছে। তার কারণ
বাঘ হচ্ছে কখনো কখনো এই নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। বাঘকে প্রোটেক্ট করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এটা ফরেস্টের একটা খুব বড় ধরনের প্রজেক্ট, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি জঙ্গলের সাইড দিয়ে লোকালয়ের অপোজিটে জাল দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে বাঘের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। বাঘ ভয় পায়, অ্যাভয়েড করে চলে। বাঘ ভাবে ওটা আমার কোনো ট্র্যাপ বা ফাঁক, তো সেজন্য এই জাল দিয়ে দিয়েছে। তো বাঘ কেন জঙ্গল থেকে লোকালয়ে যায়, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছুটা কারণ পাওয়া গেছে। তো আপনারা প্রথম কারণ সবাই জানবেন, বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার সামর্থ্য একটু কমে যায়, খাবার ধরার সামর্থ্য। তো তখন সে সহজ খাবার পাওয়ার জন্য লোকালয়ে অনেক সময় চলে যায়। দ্বিতীয় কারণ, এরা টেরিটোরিয়াল অ্যানিম্যালস, অর্থাৎ এরা এদের টেরিটোরিয়া নিয়ে অনেক সময় ফাইটিং হয়, এরিয়া দখলের লড়াই বাংলাতে বলা হয়। তো বিজয়ী বাঘ জায়গা দখল করে নেয়, পরাজিত বাঘ জায়গা না পেয়ে অনেক সময় লোকালয়ে গিয়ে আশ্রয় নেয়। তৃতীয় কারণ, এরা এদের নিজস্ব জায়গা চিহ্নিত করে, যেটাকে বলা হয় টেরিটোরিয়া মার্ক। সুন্দরবনের কিছু জানা অজানা তথ্য আমাদেরই শোনাচ্ছিলেন সুজিতবাবু। সুন্দরবনের কিছু রহস্যময় কথা তার মুখ দিয়ে শুনতে শুনতে আমাদের হাতে চলে আসলো তখন সকালবেলার টিফিন। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখার পর আমাদের কিন্তু হাতে চলে আসলো এরকম গরম গরম টিফিন, সেখানে আছে কিন্তু এরকম গরম গরম নান পুরি, সঙ্গে আছে চানা মশলা আর এরকম একটি গরম মাপের পান্তুয়া। স্যার, যদি ধরুন কোনো ট্যুরিস্ট এখানে বাই চান্স নৌকা থেকে পড়ে মানে জলে পড়ে যায়, সেক্ষেত্রে কি করণীয় থাকবে? ঘটনা হচ্ছে, ফরেস্টের একটা শিডিউল নিয়মকানুনের মধ্যে সমস্ত ট্যুরিস্ট যে বোটগুলো ফরেস্ট লাইসেন্স দিয়েছেন তাদের চলতে হয়। তো তার মধ্যে যেমন দেখুন, উপরে শেড আছে, সাইডে ব্যারিকেড আছে এবং প্রপার টয়লেট বাথরুম আছে, ন্যাশনাল ফ্ল্যাগ টানাতে হয়, প্রপার ডাস্টবিন রাখতে হবে এবং সবথেকে বড় কথা, যতজন ট্যুরিস্ট আসে প্রত্যেকের কিন্তু এই বোটে লাইফ জ্যাকেট আছে। অর্থাৎ সমস্ত পর্যটকরা কিন্তু লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করছেন বা আগামী দিনেও করবেন। তাদের ক্ষেত্রে সাবধানতা সবসময় অবলম্বন করা উচিত। সাহেবের কথা শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পট সুধর্ণখালিতে। আর সেখানে গিয়ে আমরা যা যা দেখলাম, লাল ডগা পুরো সবুজ, মুখটা হুল, আর এর লেজটা দেখুন কিছুটা লাল, একদম লাস্টে, এবং মুখটা তিন কোণা। এটা একটা ভ্যানামা স্নেক। এটা কামড় দেয়, এটা বিষধর সাপ মানে কামড় দেয় না, মানে এমনিতে কিছু সমস্যা নাই, র্যাশের ভাই সমস্যা। এটি হলো সুন্দরবনের আরাধ্য দেবীর মন্দির বা বনবিবির মন্দির। সুধর্ণখালিতে প্রবেশ করতেই সুন্দরবনের আরও একটি বিখ্যাত গাছ আমাদের চোখে পড়ল, যার নাম কাঁকড়া গাছ। ক্যামেরা যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, তাহলে চারিপাশের দৃশ্য কিছুটা এইভাবে আমাদের ক্যামেরা বন্দি করে। সুধর্ণখালিতে আপনারা যারা আসবেন, সেক্ষেত্রে এখানে আরও একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু শৌচালয়ের সুব্যবস্থা আছে, লেডিসদের জন্য আলাদা এবং জেন্টসের জন্য আলাদা। এদের কথা শুনতে শুনতেই প্রবেশ করলাম নদীর এক ধারে ঘন জঙ্গলের দিকে। একটা ব্যাপার আপনাদের সবার জানা উচিত, আপনি যদি বাঘ দেখার আশাতেই সুন্দরবন যান, তাহলে কিন্তু আপনাকে হতাশ হতে হবে, কারণ বাঘ আপনাকে দেখা দেবে কি দেবে না সেটা নির্ভর করে পারফেক্ট টাইম আর স্পটের উপরে। সুন্দরবনে বাঘ আসুক বা না আসুক, পর্যটকদের হাতে কিন্তু পৌঁছে গেল গরম গরম আমুদি মাছের পকোড়া। পকোড়ার পর্ব শেষ করে আমরা কিন্তু এখন পৌঁছালাম পীরখালিতে। এটি হলো কিন্তু এখানকার পীরখালি, দেখতে পাচ্ছেন। এখানেই কিন্তু অনেক মানুষ বাঘে আক্রান্ত হয়, যারা মৎস্যজীবী মাছ ধরতে আসে, অনেক কিন্তু বাঘ এখানে এসে তাদেরকে আহত করে। দর্শকদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই পীরখালিতে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক একদমই উড়ে গেছে। আমরা সবার একটা ভীষণ আশাতীত জায়গাতে এখন এসে উপস্থিত হয়েছি। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে সুন্দরবন, বাদাবন,
তো এখানে 5টা নদী এসে মিশেছে, যেটাকে বলা হয় পঞ্চমুখানি। তো আমরা যেটা দিয়ে আসছি এই নদীটার নাম হচ্ছে গাজীখালী। ডান দিকে একটা নদী বেরিয়ে গেছে, অনেকগুলো বোট এই বাইরে দিয়ে আসছে, টুরিস্ট বোট, ওটার নাম হচ্ছে গোমন নদী। এবং ওই দিকটা যে নদীটা বেরিয়ে গেছে ওই নদীটার নাম হচ্ছে বিদ্যা রিভার। এবং ওই দিকে আরেকটা নদী বেরিয়ে গেছে, ওটার নাম হচ্ছে হেড়োভাঙা। এবং সব থেকে এখানকার বিখ্যাত নদী সবাই নাম শুনেছেন, যেটার নাম হচ্ছে মাতলা, যেটা বে অফ বেঙ্গলের দিকে চলে গেছে। এই 5টা নদী এক জায়গায় মিশেছে বলে এটার নাম পঞ্চমুখী। এটা একটা দারুণ জায়গা, 5টা নদীর মিলনস্থল। প্রবেশ করলাম আমরা দেবাকি ক্যাম্পে। আর বাঘ দেখার সময় এবং স্থান সেই সব গাইডদের জানা, যারা জঙ্গলের চরিত্র খুব ভালো মতন বোঝে। বলা যেতে পারে যাদের হাতের তালুতে রয়েছে জঙ্গলের নকশা। একদিন একটা ব্লগ এই চ্যানেলে আসবেই, যেদিন একবার নয় একাধিকবার আপনাদেরকে দেখাবো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার এই 6 ইঞ্চি স্ক্রিনে। তো এখানে আপনারা যখন আসবেন, এখানে একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখি। ও থ্যাংক ইউ। আমি এই দোবাকি ক্যাম্পে এসে আমার একটা খুদে সাপোর্টারকে পেয়ে গেলাম। তো তোমার নাম কি? প্রিয়াংশু সান। আচ্ছা, কোথায় বাড়ি? ক্যানিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও কীরকম লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। তো এখন তাহলে কোথায় যাওয়া হবে? এখন যাওয়া হবে ঝড়খালি। ঝড়খালি যাওয়া হবে। হ্যাঁ। তো চলো দেখা হবে আবার, ঠিক আছে? তো এখানে এসে কিন্তু আমি আমার একটা খুদে সাপোর্টারকে পেয়ে গেলাম। তো এরমভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন, আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের আবেদন রইল। আর লঞ্চে উঠেই আমরা বসে পড়লাম আমাদের মধ্যাহ্নভোজের টেবিলে। সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা হোক বা না হোক, জমিয়ে কিন্তু 16 আনা খাওয়া দাওয়া হবেই হবে। আজকের আমাদের মধ্যাহ্নভোজে আছে এরকম সরু চালের রাইস, সাথে আছে একটা লেবু, লঙ্কা যেটা আমি খাই না, আছে এরকম আলু ভাজা, আছে এরকম মুগের ডাল, আছে ভেটকি মাছ, সর্ষে দিয়ে পাবদা মাছের কারি, আর আছে কিন্তু চাটনি। এগুলোই কিন্তু শেষ নয়, এর সাথে কিন্তু আরও একটি জিনিস আছে, যেটি হলো পাঁপড়। খাওয়া দাওয়া মাঝপথে ফেলে উঠে পড়লাম হাত ধুয়ে। শুরু হলো শুটিং, তবে কোনো সিনেমার শুটিং নয়, আমার ক্যামেরার শুটিং। জোয়ার ফুরিয়ে দেখা দিয়েছে ভাটা, আর জেগে উঠেছে সুন্দরবনে তৃণভূমি। বাঘ দেখতে পাওয়ার আশাটাও মন থেকে চিরতরে হারিয়ে গেল। তার কারণ যেখানে হরিণ থাকবে সেখানে বাঘ থাকতে পারে। আর এই কথা ভাবতে ভাবতে আমি আমার ফোনে যা ক্যাপচার করলাম সেটি এখন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। চুপ করো, এখানে রাখো। আরে এই দেখ, শুটিং পর্ব শেষ করেই আমরা পৌঁছে গেলাম ঝড়খালিতে। আর এই ঝড়খালিতে গিয়ে আপনারা যা যা দেখবেন বা যা যা সংগ্রহ করবেন, কিন্তু সবথেকে যেটা আকর্ষণীয় বা যেটি আপনারা নিতে ভুলবেন না, সেটা হলো কিন্তু এখানকার বনমধু। বনমধু কিন্তু এখানকার খুবই ফেমাস। এই দেখুন, এই সাইড থেকে এইগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম পুরো অরিজিনাল মধু। আপনারা চাইলে কারোকে গিফটও করতে পারেন, বা আপনারা ঘরে সাজানোর জন্য সুন্দরবনের স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন। এই মধু, এটা কি আছে? আচ্ছা, এগুলো কি কি এটা অ্যাকচুয়ালি খেতে হয়? আচ্ছা, কত করে? আর এই মধুগুলো কি একদমই অরিজিনাল? একদম অরিজিনাল চাকদাঙ্গা মধু, আপনি ল্যাবে পরীক্ষা করেও দেখতে পারেন। আচ্ছা, এগুলো কিরম দাম আছে? এগুলো 350 টাকা কেজি। এটা 500 গ্রাম আছে, এটা 300 গ্রাম আছে, এটা 1 কেজি। আচ্ছা, আর আপনার দোকান খোলার টাইমিং কি আছে? ও সকাল থেকে সন্ধ্যে কটা পর্যন্ত থাকে? সন্ধ্যে যতক্ষণ লোক থাকে। তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু কিছু নিয়ে যান বা না নিয়ে যান, মধু অবশ্যই নিয়ে যাবেন। এখানকার মধু কিন্তু একদমই জেনুইন মধু। এই সুন্দরবনে আপনারা যারা ঘুরতে আসছেন, ঝাড়খালিতে কিন্তু অবশ্যই আসবেন। তার কারণ এই ঝাড়খালিতে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রাণীকে দেখতে পাবেন, যেরকম বিভিন্ন ধরনের কাঁকড়া,
বাঘ, ময়ূর ইত্যাদি। আর এখানে কিন্তু পার হেড লাগে মাত্র 30 টাকা করে। এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা খুব সুন্দর নিয়মাবলী আছে। নিয়মাবলীটা হলো এই যে ভিতরে প্রবেশ করার পরে এখানে কিন্তু কোনো রকমভাবে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। থুতু ফেললে কিন্তু 500 টাকা জরিমানা হতে পারে। তো প্রথমে কিন্তু আমরা প্রবেশ করলাম। প্রবেশ করলে কিন্তু এখানে একটা খুব সুন্দর আপনারা পার্ক দেখতে পাবেন। দেখুন সবাই কি সুন্দর খেলা করছে। এখানে আপনারা চাইলে কিন্তু জলও খেতে পারেন। ঝড়খালিতে প্রবেশ করতেই দেখা মিলল একটি বড় মাপের কপির। ওই ভদ্রলোকটি, যে ভদ্রলোকটি খাবার খেয়ে এখন আমাদের মতো রোদ বইছে, এরকমভাবে হাঁ করে শুয়ে আছে। শুধু দেখুন, শুধু আপনারা হয়তো ভাববেন যে এটা প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকের নয়, সত্যিকারে কিন্তু এটা অরিজিনালি। ঝড়খালিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখা মিলল বাঘমামার। আর এই যে বাঘমামাগুলোকে আপনারা দেখছেন, এগুলি কিন্তু অসুস্থ, এখানে এনে সুস্থ করা হয়। এক কথা বলা যেতে পারে এটি একটি পশু চিকিৎসালয়। চলে আসলাম আমরা ঝড়খালি ফেরিঘাটে। দর্শকদের মনে প্রশ্ন আসতেই পারে, টিকিট কেটে কেন টাইগার দেখব? আমরা তো তাহলে চিড়িয়াখানায় চলে যাব। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, চিড়িয়াখানার বাঘ আর এই ঝড়খালি টাইগার রিসর্টের বাঘ দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। তার কারণ এই যে টাইগার রিসর্ট আছে, এখানে কিন্তু যেসব বাঘগুলোকে রাখা হয় সেগুলো অসুস্থ থাকলে তাদেরকে সুস্থ করে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। আমাদের চিড়িয়াখানায় যেসব বাঘগুলো থাকে সেগুলো থাকে কিন্তু পৌষপানা, আর এখানে যে বাঘগুলো আছে সেগুলো কিন্তু হিংস্র। সুন্দরবন আসলে ঝড়খালি আসা চাই 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 চাই। আর আমরা যে ট্যুরিজমের থ্রুতে এসেছি তাদের সাথে এসে মন বলে শুধু খাই 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 খাই। লাঞ্চের পরে দিয়ে দিল মৌসুমি লেবু। মিষ্টি গুড়, কোনো কথা হবে না। বিকেল ফুরিয়ে আসার মুহূর্তে আমরা পা রাখলাম পাখিরালয়ে। সুন্দরবনের বেশিরভাগ রিসর্টই পাখিরালয়ে অবস্থিত। জঙ্গলে আবারও একটা সন্ধ্যা নামল, আকাশে স্পষ্ট হলো নক্ষত্রদের অবস্থান। আজকের সারাদিন ঘোরাঘুরির পরে চলে আসলাম কিন্তু একদম ডিনার টেবিলে। প্রথম দিনে কিন্তু আমাদের 9টার মধ্যে ডিনার সেরে ফেলা হয়েছিল। আজকের যেহেতু আমাদের লাস্ট ডিনার, কালকের আমাদের লাঞ্চ করে আমাদের কিন্তু প্যাকেজ শেষ হবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আজকের ডিনারে মেনুতে কী কী আছে। মেনুতে আছে এরকম ফ্রাইড রাইস, সঙ্গে আছে এরকম 5 মিশালির সবজি, আর এখানে আছে চিলি চিকেন। পরের দিনের সকাল, বা বলা যেতে পারে সুন্দরবন ভ্রমণের এবারের মতো আমার শেষ সকাল। প্রবেশ করে গেলাম লঞ্চে, যে লঞ্চে আমরা সফর করেছিলাম গত 2 দিন ধরে। আজ আমাদের শেষ যাত্রা। আর লঞ্চে প্রবেশ করতেই আমাদের কিন্তু দিয়ে দিল এরকম গরম গরম লুচি, সঙ্গে এরকম ছোলার ডাল, এরকম আলু আছে, আর এরকম বড় মাপের একটি ডিম। সানডে হয়ে আর মনডে রোজ খাও আন্ডে। সুন্দরবন ভ্রমণের শেষ দিনে শেষ টুরিস্ট স্পট ছিল লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দির দর্শন করি আমরা লঞ্চে ততক্ষণাৎ বসে গেলাম আমাদের মধ্যাহ্ন ভোজে। যেরকম রাইস, সরু চালের রাইস আছে, এরকম ডাল, মুগ ডাল, ক্রিপসি আলু ভাজা আছে, এরকম চিকেন আছে, এটা রুই মাছ আছে, এরকম শশা কুচনো, পেঁয়াজ, লেবু, আর সঙ্গে আছে কিন্তু এরকম আমের চাটনি। শেষ করার আগে একটাই কথা বলবো, আমি আপনাদের এই 2 রাত 3 দিনে যেসব খাবারগুলো দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকে আসলেই পাবেন। আমরা যে শুধু এসে ভিডিও করছি মানে এই নয় যে এটি শুধু আমরাই পাবো, এটা প্রত্যেকের জন্যই পাবেন। খাবারের পর্ব শেষ করি আমি জিজ্ঞাসা করে নিলাম
এই লঞ্চে পর্যটকদের তাদের মনের কথা। এখানকার খাবার কীরকম লাগলো? খুব ভালো, সুন্দর খাবার, পরিষেবা খুব ভালো, খুব ভালো। বেশ ভালো। দুর্দান্ত খাবার, কোয়ালিটি ভালো, পরিষেবা ভালো, টাইম টু টাইম খেতে দিচ্ছে, এর থেকে আর কি ভালো চাই। সেই লঞ্চে চড়ছে নাচা গানা, সেই সাথে ফটো সেশন। মন বলছে আসতে আসতেই আবার হবে। এই ভ্রমণের মাঝেই শুনে নিলাম সবার মনের কথা। সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো? গেছে দাস ট্রাভেলে, মানে পরিষেবাটা খুবই ভালো, কোনো অসুবিধা হয় না। এই লঞ্চটার খাবার দাবার ব্যবহার খুবই ভালো। খুব ভালো লেগেছে দাস ট্রাভেলের যে পরিষেবাটা। এই লঞ্চের নাম যেমন ভাগবত, তেমন এই লঞ্চের ছেলেরাও সব কাজেও ভাগবত। ভালো, খুব ভালো। এদের প্রথমত এদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, দ্বিতীয়ত এদের খাওয়ার কোয়ালিটিটাও আরও অনেক ভালো। খুবই ভালো লাগলো। দাস ট্রাভেলসে খুব ভালো পরিষেবা দিয়েছে, সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আর দাস ট্রাভেলের পরিষেবা খুবই ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে। দাস ট্রাভেলসের পরিষেবা খুবই ভালো। আর পরিষেবা খুব ভালো লেগেছে। এখানেও আরও একটা কথা আমি আমাদের যাত্রীর কাছ থেকে জানতে চাই, আসছে বছর কি আবার শীতে সুন্দরবন হবে? সুন্দরবন আবারও আসবো। বিশ্বের দরবারে তুলে ধরতে চাই এই সুন্দর ম্যানগ্রোভ অরণ্যকে। আরও পর্যটকের আগমন হোক আগামী দিনগুলিতে। খেটে খাওয়া মানুষগুলো জীবিকাতে লাগুক আর্থিক স্বাচ্ছন্দ্যের জোয়ার। তবে কর্মের সার্থকতা পাবে বাংলার এই ক্ষুদ্র ট্রাভেল ব্লগার। আর যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে করতেই পারেন একটা লাইক কিংবা একটা শেয়ার। এবার আপনাদের বহু বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তর দিচ্ছি। সুন্দরবন আমি কোন ট্যুরিজমের সাথে করেছি? এইবারে সুন্দরবন ভ্রমণ আমি দাস ট্রাভেলসের সাথে করেছি। 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণ শেষ করে আমরা কিন্তু চলে আসলাম সোনাখালী ঘাট থেকে ক্যানিং স্টেশনে। আর এখানে যদি আপনারা আগে থাকতে বুক নাও করেন, এই যে ক্যানিং স্টেশনের ঠিক উল্টো দিকেই দেখুন আছে দাস ট্রাভেলস। এই দাস ট্রাভেলসে এসে আপনারা বুক করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু আগে থেকে বুক করাই ভালো। তার কারণ এখন এই সিজনে বুক নাও পেতে পারেন। শীতে অনেক মানুষ ঘুরতে আসে, তাই জন্য আপনাদের একটাই সাজেস্ট করব, আপনারা আগে থাকতে বুক করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে।